ভরতপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে বরফ শীতল ঠান্ডার প্রভাব দিন দিন বেড়েই চলেছিল। সেই গ্রামেই একটি পরিবার বাস করত। এই পরিবারের কর্তা ছিলেন মহেশ, আর তাঁর সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী গীতা। তাঁদের দুজনের একটি মেয়ে ছিল, যার নাম ছিল আরোহী। এছাড়াও মহেশের বড় ভাইয়ের দুই মেয়েও তাঁদের সঙ্গেই থাকত, কারণ তাদের মা বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। পাগল কাজল, এখন তুমি অনেক বড় হয়ে গেছ। এখন আমি তোমাদের দুজনকে আর পালন করতে পারব না। তোমরা দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এমনিতেই আমি তোমাদের অনেক সহ্য করেছি। তোমাদের মা বাবার চলে যাওয়ার পর থেকেই আমি তোমাদের দুজনকে মানুষ করে আসছি, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব নয়। তোমরা দুজন এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাও। চাচাজি, আপনাকে হঠাৎ কি হয়ে গেল? আপনি তো আমাদের দুজনকে খুব ভালোবাসতেন। তাহলে আজ আপনি এমন কথা কেন বলছেন? আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব, কি করব, কি খাব? আপনার ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কে আছে? পায়েল, এখন এইসব কথায় আমার আর কোনো মাথা ব্যথা নেই। তোমরা দুজন এখনই এখান থেকে চলে যাওয়ার কখনো ফিরে এসো না। থাকার জায়গার কথা যদি বলো, তাহলে আমাদের গ্রামের এক কোণে যে আমাদের একটা ভাঙা কুঁড়েঘর আছে, তোমরা দুজন সেখানেই গিয়ে থাকবে। মহেশ চাচার মুখে এসব কথা শুনেই কাজলের চোখে জল চলে এলো। কাজল পায়েলের থেকে ছোট ছিল, তাই ছোটখাটো কথাতেও তার চোখ ভরে যেত। চাচাজি, দয়া করে এমনটা করবেন না। আপনার ছাড়া দিদি আর আমি কিভাবে থাকব? আমরা কি খাব, কিভাবে বাঁচব? একবার তো আমাদের আরে কথাও তোমরা ভাবুন দুজনকে চাচাজি। বোঝা এত কঠিন নাকি? কতদিন ধরেই তো তোমাদের চাচাজি বলছেন যে এখন এই বাড়িতে তোমাদের দুজনের জন্য আর কোনো জায়গা নেই, আর তোমরা দুজন শুধু নাটকই করে যাচ্ছ। এখন আর সময় নষ্ট করো না। রাত হতে চলেছে, ঠান্ডাও আরও বাড়বে। এখনই বেরিয়ে পড়ো এবং তোমাদের নতুন ঘর ওই কুঁড়ে ঘরের দিকেই যাও। ঠিক আছে চাচাজি, আমরা চলে যাচ্ছি। কিন্তু এত ঠান্ডার মধ্যে আমরা দুজন এভাবে বাইরে যাব কিভাবে? আমাদের যে গরম কাপড়গুলো ছিল সেগুলো আমাদের দিয়ে দিন, যাতে আমরা ঠান্ডা থেকে বাঁচতে পারি। আরে এখন তোমরা দুজন এই বাড়ি থেকে কিছুই পাবে না। ওই কুঁড়ে ঘরে কয়েকটা কম্বল পড়ে থাকবে, সেটাতেই চলবে। আর এখন আমার আর কিছু বলার নেই। তোমরা দুজন এক মুহূর্ত দেরি না করে এখনই এখান থেকে বেরিয়ে যাও। ওদিকে নিজের চাচার মুখে এমন কথা শুনে পায়েল আর কাজলও সেখানে এক মুহূর্তও দাঁড়িয়ে রইল না। কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো। পায়েল আর কাজল দুই বোনই ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাদের নতুন বাড়ি, সেই ভাঙাচোরা কুঁড়ে ঘরের দিকে রওনা দিল। দিদি, আমরা কোনোভাবে তো এই ভাঙা কুঁড়েঘরে এসে পৌঁছেছি, আর যেমন তেমন করে থাকতেও পারব। কিন্তু এই কনকনে ঠান্ডা থেকে কিভাবে বাঁচব? খাটের ওপর যে দুটো কম্বল পড়ে আছে সেগুলোর অবস্থাও ভালো নয়। আর আমরা খাব কি? চাচাজি তো একবারও আমাদের কথা ভাবলেন না। ছোটে চিন্তা করিস না। আমি কিছু না কিছু কাজ খোঁজার পুরো চেষ্টা করব। আপাতত যেমন তেমন করেই থাকতে হবে। ঠান্ডার ব্যাপারে এই দুটো কম্বল দিয়েই কোনোমতে চলতে হবে। তুই শুধু সাহস রাখ ছোটে, একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদেরও ভালো দিন নিশ্চয়ই আসবে। দিদি, ধীরে ধীরে রাত হয়ে আসছে। আজ আমরা সারাদিন কিছুই খাইনি। আমার খুব জোরে খিদে লেগেছে। আপনিও তো সকাল থেকে কিছু খাননি। আমারও খুব খিদে লাগছে, কিন্তু এখন কি করব এই কথাই ভাবছি। কেন না এমন করি, তুই এখানেই ঘরে থাক। বাইরে খুব ঠান্ডা। আমি বাইরে গিয়ে আজকের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করি। এই কথা বলে পায়েল তার ছোট বোন কাজলকে বলল এবং ঠান্ডায় কাঁপতে কাঁপতে খাবারের কিছু ব্যবস্থা করতে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পায়েল তার ছোট বোন ও নিজের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার সাহস জোগাড় করে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল। ওরে মেয়ে, এই কনকনে ঠান্ডায় গরম কাপড় ছাড়া তুমি কোথায় যাচ্ছ? এভাবে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তুমি কে? আমি তোমাকে আগে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। চাচা, আমি একটু সাহায্যের খোঁজে বাইরে বেরিয়েছি, কিন্তু যেভাবে বাইরে কনকনে ঠান্ডা ছড়িয়ে পড়েছে তাতে কাউকেই পাচ্ছি না যার কাছে সাহায্য চাইতে পারি। আপনাকেই এখানে একা বসে থাকতে দেখলাম, তাই আপনার কাছে এসে পড়লাম। আপনি কি আমার একটু সাহায্য করতে পারবেন চাচা? বেটি, যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে আমি তোমার পুরো সাহায্য করব। কিন্তু রাগ করো না, আগে তোমার নামটা বলো। কি জানি, হয়তো আমি তোমাকে চিনে ফেলব। আমার নাম পায়েল চাচা। আমি মহেশ চাচার ভাতিজি।
আমার একটা ছোট বোনও আছে, কাজল। আজ বুঝতে পারছি না কি হল যে মহেশ চাচা আমাকে আর আমার বোনকে নিজের বাড়ি থেকেই বের করে দিলেন। আরে বেটি মহেশের ভাতিজি, মানে তুমি তো মোহনলালের মেয়ে। আমি তোমার বাবাকে খুব ভালো করে চিনি। তোমার বাবাজি আমার খুব ভালো বন্ধু ছিলেন। আচ্ছা বেটি, তুমি আমাকে তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে যেও। আমি কখনো কখনো তোমার সঙ্গে দেখা করতে আসব। আমি তোমার আর কাজলের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। এবার চলি। আমার খুব বেশি ঠান্ডা লাগছে, পুরো শরীরটা যেন জমে যাচ্ছে। পায়েলের এমন কথা শুনে হীরালাল তাকে নিজের সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল। আরে কাকু, আপনি এখানে এত ভোরবেলা এই কনকনে ঠান্ডার মধ্যেই এ সময় আসার কারণ কি? ওহ মেয়ে, আমি ভেবেছিলাম রাতের খাবারের জন্য তো আমি তোমাদের দুজনের জন্য তোমাদের হাতেই খাবার পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সকালে তোমরা দুজন কি খাবে এই কথা ভেবে আমি তোমাদের জন্য অল্প একটু বেশি খাবারের জিনিসপত্র নিয়ে চলে এলাম। আচ্ছা, তাহলে আপনি হীরালাল কাকু। দিদি গত রাতে বাড়ি এসে আপনার কথা বলেছিল। আপনি সত্যিই খুব ভালো মানুষ কাকুজি। রাতের খাবারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ কথা বলে পায়েল হীরালালের হাত থেকে থালাটি নিয়ে চারপাইয়ের পাশে রেখে দেয় আর তারপর নিজেও চারপাইয়ের ওপর বসে পড়ে। মেয়েরা, তোমাদের দুজনের কাছে আমি একটা কথা জানতে চাই। মহেশ কেন তোমাদের দুজনকে এভাবে হঠাৎ করে বাড়ি থেকে বের করে দিল? তোমাদের কি এর কোনো কারণ জানা আছে? তোমাদের বাবা তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তোমাদের কাকা তার মতো নন। জানি না গতকাল হঠাৎ কি হয়ে গেল। কাকা রাগের মাথায় বাড়ির সব লোকজনকে ডেকে পাঠালেন, আমাদের খুব অনেক কথা শোনালেন আর তারপর আমাদের বাড়ি থেকে বের করে দিলেন। তারপরে আমাদের এখানেই এই ঝুপড়িটায় থাকতে বললেন। যাই হোক মেয়েরায়, সব কথা এখন ছেড়ে দাও। তোমরা দুজনই দুঃখ করো না। আমি তোমাদের দুজনের পাশেই আছি, আর আমি চেষ্টা করব কালকের মধ্যেই তোমাদের জন্য কিছু গরম কাপড় নিয়ে আসতে। এখন আমি চললাম। এই কথা বলেই হীরালাল দুই বোনকে নিজেদের খেয়াল রাখার নির্দেশ দেন। তারপর সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যান। আরে হীরালাল ভায়া, আজ আপনি আমাদের বাড়ি এসেছেন। আসুন আগে বসুন, তারপর আরামে কথা বলবো। মহেশের এমন কথা শুনে হীরালাল তার কাছেই চারপাইয়ের ওপর এসে বসে পড়লেন। এই কনকনে ঠান্ডার মধ্যে আপনাকে আমার বাড়িতে আসার কি প্রয়োজন পড়ল? এখন নির্দ্বিধায় বলুন। আর এসব কথা ছেড়ে দিয়ে আমাকে এটা বলো, হঠাৎ করে বাবা মা হীন ওই দুই বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার এমন কী কারণ তুমি খুঁজে পেলে? হীরালালের এসব কথা শুনে মহেশ খুব রেগে গেল। কিন্তু হীরালাল বয়সে তার থেকে বড় ছিলেন, তাই মহেশ নিজের রাগ প্রকাশ করল না। ধীরে স্বরে সে বলল, মহেশ, তুমি চিন্তা করো না। তুমি আমাকে সব কথা বলতে পারো। আমি কথা দিচ্ছি আমি কাউকে কিছু বলবো না। শুধু এই কাজটার কারণটা আমাকে বলো। ঠিক আছে হীরালাল ভায়া, আপনাকে জানতেই হবে, যখন তখন শুনুন। এই বাড়িজমি আর সমস্ত সম্পত্তি সবই আমার বড় ভাইয়ের কঠোর পরিশ্রমে উপার্জিত ছিল। ধীরে ধীরে ভায়া এসব নিজের দুই মেয়ের নামে করে দিয়েছিলেন। আমি চেয়েছিলাম যেন এই সব কিছু আমার নামেই হয়, কিন্তু পঞ্চায়েত বলেছিল যতদিন না ওই দুই বোনের বয়স 18 বছর হবে ততদিন এটা সম্ভব নয়। আমি 18 বছর পর্যন্ত ওদের লালন পালন করেছি, আর সময় আসতেই নিজের চালাকি চালিয়ে ওদের দিয়ে সই করিয়ে নিয়েছি। আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। হে ভগবানে, কেমন মানুষ! নিজেরই রক্তের ভাতিজিদের সম্পদের লোভে এত বছর ধরে মানুষ করেছে, আর আজ উদ্দেশ্য পূরণ হতেই নির্দ্বিধায় ওদের বাড়ি থেকে বের করে দিল। মনে হয় ভগবান মহেশকে একটুও হৃদয় দেননি। আরে কি হলো হীরালাল ভায়া, আপনি কি ভাবনায় পড়ে গেলেন? আমি তো আপনাকে বিশ্বাস করে সব কথা বলে ফেলেছি। দয়া করে এই কথাগুলো কারো সামনে প্রকাশ করবেন না। তুমি চিন্তা করো না মহেশ, এই সব কথা আমার কাছ থেকে আর কেউ জানতে পারবে না। এখন আমি যাচ্ছি, ঠান্ডাও খুব বেশি। এ কথা বলেই হীরালাল মহেশের বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ও বঞ্জি, এই কনকনে ঠান্ডাতেও আমরা একটা জরুরি কাজে এসেছি। আসলে আপনাদের এই বাড়ির জায়গা দিয়ে শহরে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হবে, তাই এই বাড়িটা আমাদের হাতে তুলে দিতে হবে। তবে চিন্তা করবেন না, এর বদলে আপনাদের অনেক বড় অঙ্কের টাকা দেওয়া হবে যাতে আপনারা আরামে নতুন বাড়ি বানাতে পারেন। আর উনি আমাদের গুরুজি, ওনার নাম গঙ্গাধর। দয়া করে আপনারা এই বিষয়ে মতামত দিন। আপনারা সত্যিই বলছেন? এটা তো খুব ভালো কথা।
এতে আমাদেরও ভালো হবে আর আপনাদের কাজও হয়ে যাবে। আমরা রাজি। বলুন আমাদের কি করতে হবে? আমরা এই বাড়িটা আপনাদের নামে করে দেব। কয়েকদিন পর রাস্তা তৈরি হয়ে গেল। পায়েল আর কাজলের জীবনে আবার সুখ ফিরে এলো। তারা নতুন বাড়ি কিনে সুখে থাকতে লাগল। হীরালাল মাঝে মাঝে তাদের খোঁজ নিতে আসতেন। দেখেছ, বেটিরা ভগবান শেষ পর্যন্ত তোমাদের ওপর কৃপা করলেনি। আজ তোমাদের কাছে মহেশের থেকেও বেশি সম্পদ আছে।